অবস্থা সবার কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে হচ্ছে মূলত ছোট্ট একটা টপিক পড়াবো। আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। টার্মিনোলজি গুলো আমরা আগে থেকে যদি জেনে রাখি, পরবর্তী ইয়ার গুলোতে আমাদের খুব হেল্প করবে। আর ইলেকট্রিসিটি নিয়ে আমরা যেহেতু পড়ছিলাম রিসেন্ট ক্লাসগুলোতে, সো আমরা মনে করি যে জিনিসগুলো যদি জেনে রাখি আমাদের জন্য উপকার। জিনিসটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। আমরা ফিজিওলজিতে আরো ডিটেল পড়ার কথা আমাদের। ইলেকট্রোথেরাপি রিলেটেড আমাদের যতটুকু পেলে আমাদের উপকার হবে, আমরা শুধুমাত্র আজকে ততটুকু জানবো। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি। হাসান ভাই, আমারটা ফুল উইন্ডো করে দিও। হ্যাঁ, জাস্ট এ মোমেন্ট। স্ক্রিন দেখা যাচ্ছে? একজন দুজন রেসপন্স করো, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। না স্যার। দেখা যাচ্ছে? না স্যার। স্যার আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অন করেছি। হাসান মাহিন আসো কিনা? আজকের মিটিং এর হোস্ট কে? হোস্ট করছে কে? সূচনা, আমারটা ফুল স্ক্রিনে দিয়ে দাও। ওকে, এক কাজ করি, আমি আরেকবার জয়েন করি। হ্যাঁ, যদি অ্যাডমিনের সমস্যা হয়ে থাকে তো আমায় আবার জয়েন করলে ঠিক হয়ে যাওয়ার কথা। দেখা যাচ্ছে এখন? সূচনা আছো? দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। হ্যাঁ, আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা, যে কি জিনিস অথবা কোথায় আমাদের এটা পড়েছি অথবা কোথায় আমরা দেখেছি? আমাদের কোনো আইডিয়া আছে কি? নেই হয়তো। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, কিভাবে হয়, কোথায় থাকে, আর আমাদের রিলেটেড কিভাবে, এটা আমরা হচ্ছে আজকে ক্লাসে জানবো। আচ্ছা, প্রতিটা স্লাইড আমি যখন দিব, তোমাদের প্রথম কাজ হচ্ছে স্লাইডটা আগে শুরু থেকে শেষ পর্যন্ত পড়া। আমি পরে আবার রিডিং করাবো, পরে হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমি ওখানে থেকে বুঝিয়ে দেবো। তোমরা একবার স্লাইড শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করে যাও, দেখতে আশা করি সমস্যা হচ্ছে না। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এটা সহজ আছে, আমি একদম ইজি ভাবে তোমাদের জন্য করে তৈরি করেছি। এই সেম অ্যাকশন পোটেনশিয়াল আমি যখন থার্ড ইয়ারে পড়াবো সেম ভাবে হবে না, তোমাদের জন্য অনেক ইজি করে দাও। ঠিক আছে, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। যেটা বললাম, অ্যাকশন পোটেনশিয়াল জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে নিউরন, না নিউরন তো এক ধরনের সেল, টিস্যু। আচ্ছা, সেল অনেকগুলা মিলে হয় একটা টিস্যু। আর নার্ভ যেটা, সেটা আমরা সেল হিসেবে করেছি, নিউরন হচ্ছে নার্ভ সেল। আচ্ছা, নার্ভ কি করে? আমাদের সেন্সরি স্টিমুলাস গুলা অথবা মোটর স্টিমুলাস গুলা হচ্ছে তারা ক্যারি করে। এখন এই যে সিগন্যাল গুলো আমাদের মানে পেরিফেরাল থেকে আমাদের ব্রেনে যাচ্ছে, এই সিগন্যালের ধরন হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, মানে হচ্ছে এটা অনেকটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো। আচ্ছা, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ট্রোল হয় কিভাবে? আয়নের মাধ্যমে। আমরা জানি যে এখন সেলের মধ্যে কি কি ধরনের আয়ন আমরা দেখতে পাচ্ছি: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। বুঝতে পেরেছো সবাই? শর্টকাট করে বলি, আমাদের নার্ভ কন্ডাকশন হয় হচ্ছে নিউরনের মাধ্যমে। নিউরনের সিগন্যালের ধরনটা হচ্ছে আমাদের কি সিগন্যাল? ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল। আচ্ছা, কন্ট্রোল হয় আয়নের মাধ্যমে। চার ধরনের, চারটা আয়ন থাকে। চারটা মানে হচ্ছে চারটা ডিফারেন্ট আয়ন থাকে: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। নামগুলো মনে রাখা জরুরি। আচ্ছা, এর মধ্যে পজিটিভ কোনগুলো, নেগেটিভ কোনগুলোকে বলতে পারবা? কোনটা হচ্ছে অ্যানায়ন, কোনটা ক্যাটায়ন? পজিটিভ চার্জ কোনটা, নেগেটিভ চার্জ কোনটা? স্যার সোডিয়াম আর পটাশিয়াম পজিটিভ স্যার, আর স্যার ক্যালসিয়ামও পজিটিভ, ক্লোরিন শুধু নেগেটিভ।
এক্সিলেন্ট, ভেরি গুড, একদম কারেক্ট অ্যান্সার। সেটা হচ্ছে শুধুমাত্র ক্লোরিনটা হচ্ছে আমাদের নেগেটিভ। আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই। দেখো তোমরা যে কথাগুলো বলেছো এখানে তাই বলা হয়েছে, তাই না? সো আমার মনে হয় যে এটা সরাসরি বলা দরকার নাই। লাস্টের একটা লাইন আছে যে সেল মেমব্রেন, যে সেল মেমব্রেন, আমরা তো সেল মেমব্রেনের স্ট্রাকচার বলেছি না? সেল মেমব্রেন তো আমরা চিনি যে আমাদের সেলের যে কাভারিং, সেলের কাভারিং এর আবার নিজস্ব অ্যাকশন পোটেনশিয়াল অথবা চার্জ থাকে, ঠিক আছে? আমরা আরো জানলাম যে আমাদের চার ধরনের আয়ন ছাড়াও আমাদের কি থাকে, সেলের যে মেমব্রেন থাকে তার নিজস্ব ইলেকট্রিক্যাল চার্জ থাকে। ওকে, এটা একবার পড়ে নাও সবাই। কেউ বলতে পারবে, কেউ এক্সপ্লেন করতে পারবে? স্যার সেল মেমব্রেন হচ্ছে আমাদের কিছু আয়ন হচ্ছে প্রবেশ করতে দেয়, আবার কিছু আয়ন হচ্ছে প্রবেশ করতে দেয় না, ব্লক করে, যেটা হচ্ছে অর্ধবৃত্ত পর্দার মতন কাজ করে। এক্সেলেন্ট, তোমরা অনেক ভালো এক্সপ্লেনেশন দিয়েছো। এখানে এই স্লাইডে এটাই বলা হয়েছে, আমার মনে হয় আর আলাদা করে এক্সপ্লেন করার দরকার নাই। ওর কথাটাই আমি রিপ্লাই করি, মানে রিপিট করি। সেটা হচ্ছে অর্ধবৃত্ত মানে হচ্ছে কিছু জিনিস সেল মেমব্রেন পাস করতে দেয়, কিছু জিনিস সেল মেমব্রেন পাস করতে দেয় না। এক্সেলেন্ট, চমৎকার। পরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, আমরা কিছু টার্মিনোলজি আমরা শিখবো। হ্যাঁ, প্রথম টার্মের নাম হচ্ছে রেস্ট্রিং মেমব্রেন পোটেনশিয়াল। নিজে নিজে কয়েকবার রিপিট করার চেষ্টা করো। রেস্ট্রিং মেমব্রেন পোটেনশিয়াল কি? এটা হচ্ছে সেই জিনিস, তুমি যখন কোনো কাজ করবে না তখন তোমার সেল কাজ করতে থাকে, এটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। মানে রেস্টে থাকা অবস্থায় মেমব্রেনের যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের বাংলা কি বলতো? আমার ঠিক মনে পড়ছে। নেগেটিভ চার্জ পজিটিভ, পোটেনশিয়ালটা কি কে বলতে পারবে? পোটেনশিয়াল আমি পোটেনশিয়াল হিসেবে পড়েছি ফিজিক্সে, যে কি বলে এটাকে, ধনাত্মকতা অথবা ঋণাত্মকতার যে ক্রাইটেরিয়াটা অথবা ক্যারেক্টারটা, এটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল। যে কোন চার্জ পজিটিভ অথবা নেগেটিভ ভাবে যে চার্জ হয় এটাকে আয়নাইজেশন বলে, আর আয়নাইজেশনের কারণে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি পোটেনশিয়াল। ফিজিক্সে ছিল, আমার এতটা ডিটেল মনে নেই, এতটুকু মনে আছে, তোমাদের স্লাইড তৈরি করার সময় এতটুকু জানি। আর কারো কোনো যদি কোনো আইডিয়া থাকে বলতে পারো, তোমরা বাংলা খুব ভালো জানবে কারণ তোমরা রিসেন্ট হচ্ছে ফিজিক্স পড়ে আসছো। পোটেনশিয়ালের বাংলা বলতে পারবে কেউ? ওকে, থাক, দরকার নেই। যেটা বললাম রেসিং মেমব্রেন, বলো বলো। বিভব। বিভব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, বিভব। যেটা বলতেছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি, তোমরা যদি রেস্টে থাকো, রেস্টে থাকা অবস্থায় তোমার মেমব্রেনের যে ইলেকট্রিক্যাল চার্জ থাকে সেটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই ছবিটা আগে আমরা দেখি, লেখাগুলো পরে পরে, ছবিগুলো আগে দেখি। ঠিক আছে, দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেলের ভিতরে এবং বাইরে দুই জায়গায় আয়ন কি কি থাকে এগুলো দেখা যাচ্ছে। এখানে এ মাইনাস একটা জিনিস আছে, তাই না? এ মাইনাস কি জিনিস? আমি যেটা বললাম যে তোমাদের সেল মেমব্রেনের কিন্তু নিজস্ব পোটেনশিয়াল থাকে, আমি একটু আগে বললাম। এ মাইনাস যেটা মানে এটা এ মাইনাস হিসেবে আমরা রাখি, যেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের নিজস্ব অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, আচ্ছা দেখো, ডিউরিং দ্য রেস্টিং স্টেজ দেয়ার ইজ আ ডিফারেন্স অফ আয়ন বিটুইন ইনসাইড অফ দ্য সেল এন্ড আউটসাইড অফ দ্য সেল because the cell membrane has charge of its own। মানে সে কথাই বললাম যে আমাদের সেল মেমব্রেনের যেহেতু চার্জ থাকে, সো আমাদের সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে একটা আয়নিক ডিফারেন্স থাকে, তাই না? আচ্ছা, স্লাইডে কি লেখা আছে একটু পরে দেখি, একটু আগে রিপিট হয়েছে, আবারও বলি আমরা, এবার একটু ডিটেল বলা। একজন এক্সপ্লেন করো দেখি, সহজ জিনিস, একদম সহজ ভাবে লেখা। স্যার সেল মেমব্রেন যেহেতু অর্ধবৃত্ত পর্দা, তাই এটার মধ্যে দিয়ে শুধু পটাশিয়ামটা পাস করতে পারে, কিন্তু ক্লোরিন আর সোডিয়াম সহজে পাস করতে পারে না। সহজে পাস করতে পারে না, তাই না? গুড। আচ্ছা, এখানে আমরা যেটা জানলাম আগের স্লাইড থেকে, সেটা হচ্ছে আমাদের সহজে কোনগুলো পাস করতে পারে, সহজে কোনগুলো পাস করতে পারে না। আমরা জানি পটাশিয়াম যে রেস্ট অবস্থায় সে খুব ইজিলি পাস করতে পারে, বাট আমাদের ক্লোরিন যে তাকে হচ্ছে খুব সহজে পাস করতে দেওয়া হয় না, সোডিয়াম কেউ না। আচ্ছা, পরের স্লাইডে দেখি একটু ভিন্ন কথা বলা। ভিন্ন কথা কি বলা হয়েছে, যে 3টা পটাশিয়াম আয়ন যখন সেল থেকে বের হয়ে যায়, 2টা সোডিয়াম আয়নের জন্য জায়গা তৈরি হয় রেস্টিং অবস্থায়। কিন্তু তুমি যদি রেস্টেও থাকো এই ঘটনা এমনিতে ঘটবে। ওকে, আমি কি বললাম, যখন তোমার সেলের মধ্যে আমরা জানি অর্ধবৃত্ত পর্দা, সেখান থেকে হচ্ছে আমাদের পটাশিয়াম ইজিলি পাস করতে পারে, বাট
তিনটা পটাশিয়াম আয়ন যদি বের হয় ওই সমান জায়গা দখল করে কে দুইটা কি কি আয়ন সোডিয়াম আয়ন। দুইটা সোডিয়াম আয়ন। মানে এক্সিলেন্ট যেটা। আর আরেকটা জিনিস আমরা বলবো যে দিস অকার্স অ্যাজ এ পাম্পিং ইফেক্ট। যখন দেখবা একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ অথবা একটা অতিরিক্ত পজিটিভ থেকে একটা কম পজিটিভ এর মধ্যে একটা ডিফারেন্স থাকে, তখন কি হবে একটা থেকে আরেকটা চার্জ সার্কুলেট করবে, রাইট? যখন সার্কুলেট করবে এটাকে একটা পাম্প তৈরি হবে, এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই লেভেল অনুযায়ী এতটুকু জানা ইনাফ, বাট আরো ডিটেল আছে, আরো ছবি অনেকগুলা, বাট আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। কি বললাম যে তিনটা সোডিয়াম আয়ন কে রিপ্লেস করবে কে কে রিপ্লেস করবে? তিনটা পটাশিয়ামকে দুইটা পটাশিয়াম গুড। আর এই প্রক্রিয়াটার নাম কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। এক্সেলেন্ট, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আচ্ছা, যেটা বললাম সবকিছু হয় কখন? রেস্টে যখন তুমি থাকো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে আমাদের -70 মিলিভোল্ট। যেটা বলতেছি সেটা হচ্ছে তোমাদের যে এই যে পুরাতন স্লাইডে আমরা যাই, এই দেখো A মাইনাস K প্লাস Cl মাইনাস Na প্লাস, মানে সেলের ভিতরে যে রেস্টিং মানে অ্যাকশন পোটেনশিয়ালটা সেটার মান কত? -70 মিলিভোল্ট। মানে তুমি রেস্টিং অবস্থায় তোমার এই চার্জের মান থাকে -70 মিলিভোল্ট, অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সেল মেমব্রেনের যে অ্যাকশন পোটেনশিয়াল অথবা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এটা কত, তুমি কত অ্যানসার করবা? -70 মিলিভোল্ট। মানে তুমি সব কথায় বলতে তুমি যখন রেস্টে থাকো তোমার একটা সেলের মধ্যে -70 মিলিভোল্ট ইলেকট্রিক্যাল চার্জ জমা থাকে। কি বললাম? একটু সহজ করে যখন বলতে। আমরা রেস্ট অবস্থায় থাকি তখন হচ্ছে আমাদের -70 মিলিভোল্ট হচ্ছে কাজ করে। মানে 70 মিলিভোল্ট ইলেকট্রিসিটি তোমার সেলের মধ্যে জমা থাকে, তাই না? আচ্ছা, at resting state more potassium ions remain inside of the cell and sodium remains more outside of the cell. যেটা বললাম পটাশিয়াম আয়ন বেশিরভাগ থাকে সেলের ভেতরে এবং সোডিয়াম যেটা সেটা থাকে সেলের বাইরে। মানে পরিমাণের কথা বলছি, সেলের ভেতরে এমনিতেও সোডিয়াম আয়ন থাকে, বাট রেস্টিং অবস্থায় ভেতরে কম থাকে, বাইরে বেশি থাকে সোডিয়াম আয়ন, রাইট? আমরা যখন কাজ করব যেটা বললাম, যখন রেস্টে থাকো এমনিতেই তিনটা পটাশিয়াম বের হওয়ার পর দুইটা সোডিয়াম ভিতরে ঢোকে, সো দেখা যাচ্ছে পাম্প হচ্ছে। বাট যখন তুমি রেস্টে থাকো ভেতরে পটাশিয়ামের পরিমাণ বেশি, ক্যালসিয়ামের পরিমাণ কম, সোডিয়ামের পরিমাণ কম। ওকে, এবার আসি অ্যাকশন পোটেনশিয়াল কি জিনিস, একবার পড়ো কি লেখা। কি বুঝলে? একজন বোঝাও দেখি আমাকে। অ্যাকশন পোটেনশিয়াল কি জিনিস? স্যার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন চেঞ্জ হয় তখন স্যার অ্যাকশন পটেনশিয়াল। মনে করো তুমি ক্লাসের মধ্যে ঝিমাচ্ছ, সহজ উদাহরণ দিই, তুমি ক্লাসের মধ্যে ঝিমাচ্ছ, আমি তোমাকে হচ্ছে একটা জোরে ধমক দিলাম, তো তোমার কি হলো? রেস্টিং মেমব্রেন থেকে তুমি অ্যাকশনের দিকে চলে গেলে, তাই না? মানে তোমার রেস্টিং স্টেজে যদি চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো অ্যাকশন, রাইট? সহজ ভাষায় যদি বলি। আচ্ছা আচ্ছা, এখন আমরা কিছু টার্মিনোলজি পাবো যেটা আমরা যখন হচ্ছে ইলেকট্রিসিটির থেরাপিউটিক ইফেক্ট অথবা মেকানিজম অফ অ্যাকশন বর্ণনা করব, এই টার্মগুলো আমাদের সামনে অনেকবার আসবে, তাই না? আমরা আগে ছবিটা ভালো করে দেখি, ছবিতে সব ইনফরমেশন দেওয়া। নামগুলো আগে পড়ো, কি নাম দেওয়া আছে ফিমেলদের মধ্যে একজন করে শোনাও দেখি। থ্রেশহোল্ড, ফিমেলদের একজন পড়ো। স্যার থ্রেশহোল্ড, ডিপোলারাইজেশন হচ্ছে গার্ল যারা, মেয়ে যারা আছে মেয়েদের একজন পড়ো। থ্রেশহোল্ড, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন। গুড, এক্সিলেন্ট। ঠিক আছে, মেয়েদের কেন পড়তে বললাম? আমরা চাই যে ক্লাসের মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স থাকুক, সবাই ফ্রিলি হচ্ছে অপিনিয়ন শেয়ার করবা। এখানে আমরা অনলাইন, তো আমি তো তোমাদের পক্ষ দিব দেই না, অনলাইনে দেই কিনা? তোমাদের সাথে কথা বললে একটু ভালো লাগে, কম্পিউটারের সামনে আছে, এমনিতে কম্পিউটারে কাজ করি সারাদিন, কিন্তু ক্লাস নেওয়ার সময় এটার অভিজ্ঞতা অন্যরকম হওয়া উচিত। আচ্ছা, আমিও পড়ে শোনাচ্ছি। থ্রেশহোল্ড, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন। তোমরা 3 থেকে 4 বার এটা পড়ে ফেলো যে নামগুলো কি কি। ছবি পরে দেখো, আগে নামগুলো দেখো। আবার বলি, থ্রেশহোল্ড, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন। কোনটা কি চলো দেখি। প্রথমে আছে হচ্ছে থ্রেশহোল্ড। একবার বর্ণনা করো, বুঝে যাবা যে আমরা কখন বলবো থ্রেশহোল্ড। এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু পুরোটা অ্যাকশন পোটেনশিয়ালের স্টেজ। হ্যাঁ, রেস্টিং পোটেনশিয়াল আমরা দেখো এই যে 70 মিলিভোল্ট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা?
জি জি স্যার স্যার। আচ্ছা 17 মিলিভোল্ট থাকে তুমি যখন ঘুমায় থাকো, -55 কখন হয়? যখন তোমাকে কোনো কাজ করতে দেয়, তাই না? এখন থেকে আমরা যতগুলো স্টেজ করবো, তোমাকে কোনো কাজ দিলে এই জিনিসগুলো চেঞ্জ হয় তোমার মধ্যে। ওকে, আচ্ছা। থ্রেশহোল্ড কি জিনিস? একটা সাস্টেইন লেভেল পর্যন্ত যখন এই ইলেকট্রিসিটি চার্জটা ধরে রাখতে পারে আমাদের শরীরে, তাই না? সেল যখন -70 থেকে চেঞ্জ হয়, ইলেকট্রিক চার্জ চেঞ্জ হয়, আর সেটা কিছুক্ষণ ধরে রাখার এবিলিটি থাকে সেলের, অথবা সেই চার্জ সমান থাকে, এটাকে আমরা বলবো থ্রেশহোল্ড। আচ্ছা, টপিকটা কি খুব কঠিন লাগছে? আগে বলো আমাকে। না স্যার। আচ্ছা, কেন লাগে, কখন লাগে, এগুলো এখন বলি না, এগুলো একটু পরে বলবো। আমরা আগে ধরতে গেলে নতুন ভাষা শিখতেছি আজকে, হ্যাঁ, যে কোনটার নাম কি, এটা এই জিনিস, এটা এই জিনিস, এটার মানে এটা। ওকে, আচ্ছা। থ্রেশহোল্ডের পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কখন হয় সেটা আমরা এখন দেখি। আমরা কি বলেছিলাম যে সেলের মধ্যে পটাশিয়াম আয়ন কয়টা থাকে, মানে কয়টা বেরোর পর সোডিয়াম আয়ন থাকে? আর 3টা বের হয়, সোডিয়াম 2টা প্রবেশ করে। গুড। কিন্তু যদি এমন হয় যে বেশি পরিমাণ পটাশিয়াম বাইরে বের হয়ে গেছে, তখন কি হবে? বেশি পরিমাণ সোডিয়াম ভিতরে ঢুকবে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি বলেছি রেস্টিং অবস্থায় 3টাকে রিপ্লেস করে 2টা দিয়ে। তুমি যখন কাজ করবা, পটাশিয়াম তো আরো বেশি বের হবে সেল থেকে। যুক্তি আছে কিনা কথাটা? জি স্যার। সো দেখা যাবে তুমি যখন বেশি কাজ করবা, শরীরের ভিতরে বেশি পরিমাণ সোডিয়াম ঢুকবে, তাই না? তখন যে জিনিসটা হয় এটাকে আমরা বলি হচ্ছে রিপোলারাইজেশন। এটা একটা কার্ভের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এই যে দেখো লাল করে দিয়েছে, দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি বলবো তোমাদের কোশ্চেন যদি করে ডিপোলারাইজেশন কখন হয়, কি অ্যানসার দিবা? ছেলেদের একজন বলো। ছেলেদের যে কোনো একজন বলো, ডিপোলারাইজেশন কখন হয়? স্যার যখন বেশি কাজ করার সময় সোডিয়াম বেশি পরিমাণে ঢুকে সেলের ভিতর। মানে বেশি কাজ দরকার নাই, তুমি যখন বলবা যে যখন সেলের মধ্যে সোডিয়ামের এন্ট্রি বেশি হয়, তখন যে কার্ভটা তৈরি হয় ওটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। ওকে, রিপোলারাইজেশন দেখো কি হয়েছে, আগে ছবির দিকে তাকাও, পরে বর্ণনা করো। পটাশিয়াম আয়ন বের হয়ে গেছে, যার কারণে হচ্ছে কার্ভটা নিচে নেমে গেছে। গুড। এক্সট্রা এক্সপ্লেনেশনের দরকার নেই, তাও আমি করে দিই। সেটা হচ্ছে, আমরা তো বললাম যে সোডিয়াম আয়ন বেশি পরিমাণে এন্ট্রি নিচ্ছে, যত পরিমাণ সোডিয়াম আয়ন ভেতরে যাবে এর অপোজিট কি, সে একই পরিমাণ পটাশিয়াম আয়ন বেশি বেরোবে, তাই না? কথা ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। ঠিক নাই, ঠিক নাই। আমি বললাম যত পরিমাণ সোডিয়াম যাবে ঠিক তত পরিমাণে পটাশিয়াম বেরোবে, কথা কি সত্য? না স্যার, একটা কম না, পটাশিয়াম বের হয়। এই তো, এটা হচ্ছে কথা, যে পটাশিয়াম কিন্তু সেম পরিমাণে বাইরে আসবে না, আরো বেশি পরিমাণে আসবে, কারণ 3টা পটাশিয়াম ইকুয়াল টু 2টা সোডিয়াম, তাই না? সো দেখো, এই যে পটাশিয়াম বেরোয় আসার সময় যে কার্ভটা তৈরি হয়, এটাকে আমরা বলি রিপোলারাইজেশন। দেখো, এটা কিন্তু -70 মিলিভোল্ট বেজ লাইনের নিচে চলে গেছে, এটা পরে আসতেছি। বাট এই যে কার্ভটা নেমে আসে, নেমে আসার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? কি বলবো? রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন। এবার আসি, যদি বেশি পরিমাণ যে পটাশিয়াম বের হয়ে গেল, এই যে কার্ভটা তৈরি হলো, এটার নাম কি হবে? হাইপারপোলারাইজেশন। হাইপারপোলারাইজেশন। দেখো, এটা কিন্তু -70 থেকে আরো নিচে নেমে গেছে, -70 থেকে আরো নিচে নেমে গেছে, রাইট? সো এটাকে আমরা কি বলবো? হাইপারপোলারাইজেশন। সো হাইপারপোলারাইজেশন কখন হয়? যখন পটাশিয়াম আয়ন আরো বেশি বের হয়ে যায়। বেশি পরিমাণে পটাশিয়াম আয়ন যখন বের হয়ে যায়, রিপোলারাইজেশনের ওয়েভটা বেজ লাইন 70 মিলিভোল্টে থাকে না, আরো নিচে নেমে আসে। আবারও বলি, যখন বেশি পরিমাণ পটাশিয়াম বের হয়ে যায়, তখন ইলেকট্রিক্যাল চার্জটা বেজ 70 মিলিভোল্টে ফেরত না এসে আরো বেশি নিচে নেমে যায়। এই কার্ভটার নাম হচ্ছে হাইপারপোলারাইজেশন, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো কিনা কোনটার নাম কি? আচ্ছা, দেখো, হাইপারপোলারাইজেশনের পরের স্টেজ কি, এটা আস্তে আস্তে আবার রেস্টিং স্টেজে চলে যায়। তুমি রিল্যাক্স থাকো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আগে তো স্যার পটাশিয়াম আয়ন বের হওয়ার পরে স্যার সোডিয়াম আয়ন স্যার এন্ট্রি করে, তাহলে স্যার আগে রিপোলারাইজেশন না হইয়া ডিপোলারাইজেশন হইলো কেন? আচ্ছা, আমি কিন্তু আগে পরে কোনো স্টেজ বলিনি যে কোনটা আগে হয় কোনটা পরে হয়। আমি শুধু এটা বলেছি যে সেলের ভিতরে পটাশিয়াম থাকে,
তিনটা পটাশিয়াম বের হয়ে গেলে হচ্ছে দুইটা সোডিয়াম রিপ্লেস হয়। আমি অন্যভাবে বলতে পারতাম যে দুইটা সোডিয়াম আয়ন যখন সেলে ঢুকে তিনটা পটাশিয়াম বের হয়ে যায়, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু বলা যেত কিনা? জি স্যার। আচ্ছা, মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে পটাশিয়াম আগে বের হয়ে যাবে অথবা সোডিয়াম আগে এন্ট্রি নেবে, এরকম কোনো সিকোয়েন্স কোনো বইতে বলা নাই যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, ঠিক আছে? এমনও হতে পারে যে পটাশিয়াম মানে সোডিয়ামটা আগে ঢুকতেছে, পটাশিয়ামটা পরে বের হচ্ছে। সো যেহেতু স্পেসিফিক করা নাই, আমরা দুইটাই শিখে রাখি যে দুইটাকে রিপ্লেস করে হচ্ছে তিনটা, অথবা তিনটাকে রিপ্লেস করে হচ্ছে দুইটা। ক্লিয়ার? স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করো। আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি যে সেলের ভিতরে সোডিয়াম থাকে, তিনটা সোডিয়াম সেল থেকে বের হয়ে যায় আর দুইটা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে। এখানে এটা নিয়ে হচ্ছে যদি কনফিউশন থাকে আমি বলবো আরো রেফারেন্স দেখতে, কারণ হচ্ছে আমি যে রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে আমি যে টেক্সট বইটা তোমাদের পড়াই ওই ফিজিক্যাল এজেন্টস ইন রিহ্যাবিলিটেশন, সে বইতে এটা দেওয়া, আমি এটাকে আর ভেরিফাই করি নাই। হ্যাঁ, বই থেকে বই চেঞ্জ হতে পারে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, কোনটাকে আমরা অ্যাকচুয়ালি মানে বিশ্বাস করবো অথবা কোনটাকে বিশ্বাস করবো না, অ্যাকচুয়াল বলতে কোনো কিছু নাই, কারণ কি এটা আমাদের প্র্যাকটিক্যাল ইউজ কম। এটা যা আমরা শিখতেছি পড়ায় হচ্ছে কি থিওরি, সলিড থিওরি। কি বলতেছি? সলিড থিওরি। আচ্ছা, থিওরি ইউজ হয় কখন? যখন তুমি হচ্ছে এই কোন একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের ইউজ বর্ণনা করতে যাবে, তখন তোমাকে ইউজ করতে হবে কি এই টার্মগুলো। সো বেসিক মেকানিজম তোমাকে জেনে রাখতে হবে, রাইট? আমি যে বইটা দেখেছি ফিজিক্যাল এজেন্টস এন্ড রিহ্যাবিলিটেশন, সেটার রেফারেন্স হচ্ছে এইটা, যে দুইটাকে রিপ্লেস করে, দুইটা সোডিয়াম রিপ্লেস করে তিনটা পটাশিয়ামকে। তুমি যদি অন্য কোথাও অন্য কিছু দেখে থাকো, আমি বলবো মেকানিজম সেম, বাট এক্সপ্লেনেশন কোনটা রাইট আমি এখন বলতে পারতেছি না তোমাদেরকে। বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি থিওরি যেটা, এটা আমরা জেনে রাখি, মিলি ভোল্টের হিসাব আমরা এখন না যাই। একই সমস্যা তোমরা পড়বে কোথায়? কাইনেসোলজি যখন তোমরা পড়বে, যে কাইনেসোলজি রেঞ্জ অফ মোশন তোমরা পড়েছো কিনা? না স্যার। আচ্ছা, রেঞ্জ অফ মোশন বলে রাখি, তোমার জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের আলাদা রেঞ্জ অফ মোশন আছে। কোন বইতে লেখা শোল্ডার ফ্লেকশন 160 ডিগ্রি, কোনটাতে লেখা শোল্ডার ফ্লেকশন 180 ডিগ্রি। শোল্ডার ফ্লেকশন 160 ডিগ্রি লেখা হচ্ছে তোমাদের কাইনেসোলজি এন্ড নিউম্যানস কাইনেসোলজি যে বইটা, সেটাতে লেখা 160 ডিগ্রি। আর ফোর্থ ইয়ারে যখন পড়বা ডেভিড জে ম্যাগির অর্থোপেডিক ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে দেবো 180 ডিগ্রি। তো আমাদের মধ্যে কনফিউশন আছে যে শোল্ডার ফ্লেকশন অ্যাকচুয়ালি কত ডিগ্রি। সো আমরা ধরে রাখি যে 160 থেকে 180 ডিগ্রি এর মাঝখানে, মানে এটা আমাদের তৈরি করা। তোমাদের এরকম কিছু আইডিয়া মাথায় রাখতে হবে। ওকে, আমরা কন্টিনিউ করি। স্যার হ্যাঁ বলো। স্যার গুগলের মধ্যেও তো স্যার বলা স্যার তিনটা সোডিয়াম দুইটা পটাশিয়াম দ্বারা রিপ্লেসড হয়। সেটা হতে পারে, কিন্তু আমি তোমাদের যেটা রেফারেন্স দিচ্ছি আমার বইটা রেফারেন্স দিচ্ছি। জি স্যার। রিপ্লেস করে আমি হয়তো ওটা আপডেট করি নাই, বাট বইতে যা পাও আমি এটা অ্যাড করে দিয়েছি তোমাদের এখানে। বই কেটে গেছে, তোমরা বই চেক করেছো তো একজন? আমি বলি আমরা এখানে বসে না থেকে আমরা কন্টিনিউ করি, আমাদের আরো কিছু জিনিস দেখা আছে। অ্যাকশন পটেনশিয়াল কোথায় লাগে, কিভাবে লাগে, এটা জানা হচ্ছে আমাদের জন্য এখন জরুরি। তার আগে আমরা জেনে নিলাম কয়েকটা টার্মিনোলজি। কি কি টার্মিনোলজি? প্রথমে কি জানলাম? থ্রেশহোল্ড কি আমরা জানলাম না, প্রথমে আমরা জেনেছি হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রাইট? তারপর আমরা জেনেছি হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল। তারপর আমরা জেনেছি হোয়াট ইজ থ্রেশহোল্ড, হোয়াট ইজ ডিপোলারাইজেশন, হোয়াট ইজ রিপোলারাইজেশন, হোয়াট ইজ হাইপারপোলারাইজেশন। এর মাঝখানে কারো কোনো কনফিউশন আছে কিনা এই সোডিয়াম পটাশিয়ামের রিপ্লেসমেন্ট ছাড়া? আমি এটা নিয়ে এখন হচ্ছে একটু গবেষণা করব, যদিও লেকচার তৈরি করার উদ্দেশ্যে করা। বাট যদি এমন হয় যে দুইটা পটাশিয়াম রিপ্লেস হয় তিনটা সোডিয়াম দ্বারা, আমি এটাও নিব, কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ বলো। থ্রেশহোল্ডটা আরেকবার বললে ভালো হতো। থ্রেশহোল্ড হচ্ছে এই দেখো -70 মিলিভোল্ট, রাইট? এটা একটা ইলেকট্রিক্যাল চার্জ, তাই না? জি স্যার। এই যে সাডেন যে পিক হয়েছে, এটা কিন্তু একটা লেভেল মেইনটেইন করেছে, এটা -55 মিলিভোল্ট। আমরা যদি এই পিকের যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট ধরি এবং একটা লাইন টানি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড কি? থ্রেশহোল্ড হচ্ছে সেই সময়টা যখন ইলেকট্রিক্যাল চার্জটা সাস্টেইন করে, মানে কি বলে এটাকে, সাস্টেইন করে কি বলবো, ধরে রাখে, সার্টেন অ্যামাউন্ট থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে থ্রেশহোল্ড। এটার আরেক নাম মনে হয় বেজাল মেমব্রেন পোটেনশিয়াল, হয়তো আমার ঠিক ওরকম খেয়াল আসতেছে না। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? আরেকবার বলবো।
স্যার ভালোই তো, আরেকবার বললে। শোনা যাচ্ছে না, একটু জোরে বলো প্লিজ। স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো। আচ্ছা, রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল থেকে যখন হচ্ছে তোমার কোনো একটা পজিটিভ চার্জ অ্যাড হয় সেলের মধ্যে, তখন কি হয়, আমাদের যে ইলেকট্রিক পটেনশিয়ালটা সেটা চেঞ্জ হয়। এই পটেনশিয়াল চেঞ্জের যখন একটা লেভেল অথবা একটা ধরন আমরা সাস্টেইন করে রাখতে পারবো, একটা চার্জ যখন সাস্টেইন থাকবে এই লেভেলের মধ্যে, সেই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে থ্রেশহোল্ড। গ্রাফে দেখা যাচ্ছে -55 মিলিভোল্ট অনুযায়ী একটা যদি আমরা দাগ টানি, এই 70 মিলিভোল্ট থেকে যে 55 মিলিভোল্টে উঠলো, আর এই বরাবর যে গ্রাফটা আমরা পাবো, এই যে কোনো একটা পয়েন্টকে ধরে যদি আমরা ডাক দিই থ্রেশহোল্ড, তুমি এখানেও পেতে পারো, এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে থ্রেশহোল্ড। ডিটেইল তোমরা পাবা হচ্ছে ফিজিওলজি। তোমরা ফিজিওলজি কোন বই পড়তেছো? রিফ্লেক্স ফিজিওলজি বই পড়তেছো কি? স্যার কোনো বই পড়ি না। স্যার কোনো বই স্যার, আমরা পড়ি বই না। পড়ি না স্যার। আচ্ছা, আমাদের রিফ্লেক্স একটা গাইড ছিল, বই না, ওইখানে হচ্ছে এটার বর্ণনা এইভাবেই দেওয়া। বাট সার্টেন থ্রেশহোল্ড জিনিসটা কি, আমাদের কোথায় লাগে, কখনো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ইউজ হয়নি, বাট থিওরির পারপাসে আমি এটাই জানি। কারো যদি কোনো শেয়ারিং থাকে, যদি তোমরা গবেষণা করে এক্সট্রা কিছু পাও, আমি বলবো প্লিজ ক্লাসের সাথে শেয়ার করবে। আমাদের নলেজ সবসময় আপডেট হওয়া চাই, রাইট? ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের এইখানে। আচ্ছা, সো পুরো জিনিসটার সামারি করে দেওয়া হয়েছে, কি কি হয়, কোনটার পর কোনটা হয়, এই ইভেন্ট গুলোর বর্ণনা দেওয়া। তোমরা একবার রিডিং করে নাও কি লেখা আছে, যে অ্যাকশন পোটেনশিয়ালের টোটাল স্টেজটাতে কি হচ্ছে। হ্যাঁ, এখন আমি বলি, সেটা হচ্ছে আমরা এখানে বলেছি যে আমাদের নিউরন যে সেল, সেগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল চার্জ সেটা হচ্ছে আদান প্রদান হয়। এখানে যে অ্যাকশন পোটেনশিয়ালটা আমরা উল্লেখ করেছি, এটার রেফারেন্স হচ্ছে নার্ভ সেলের রেফারেন্সে করা। মানে হচ্ছে আমার নার্ভকে যদি স্টিমুলেট করা হয়, এই সিগন্যালের মাধ্যমে এটা আমাদের একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে সিনাপস করে আমাদের ব্রেন পর্যন্ত যাবে। ক্লিয়ার কিনা? আমরা যে বললাম না, সেল মেমব্রেনের অ্যাকশন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট, আমরা ধরে রাখি একটা নিউরনের অ্যাকশন পোটেনশিয়াল অথবা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট। যথেষ্ট পরিমাণ স্টিমুলাস যদি আমরা দেই এই নার্ভটাকে, প্রথমে এটা থ্রেশহোল্ড করে, তারপর সেটা ডিপোলারাইজেশন হয়, হাইপারপোলারাইজেশন হয়, রেস্টিং স্টেজে যায়, তারপরে হচ্ছে সিগন্যালটা পরবর্তী নিউরনে পাস হয়। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, একটু ঝাপসা থাকা ভালো, বাট আমার মনে হয় যে যখন তোমরা ওই বিভিন্ন আমরা ইফেক্ট করবো না, মেকানিজম অফ অ্যাকশন করবো, ফ্যারাডিক কারেন্ট, ডাইরেক্ট কারেন্টের, তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে যে একটা সেল থেকে আরেকটা সেল, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে আমাদের সিগন্যালটা পাস হচ্ছে এই সিগন্যাল দ্বারা, ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্বারা। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করার কি কি স্টেজ থাকে হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, রেস্টিং স্টেজ। আচ্ছা, নার্ভ ওকে আছে কিনা অথবা নার্ভ কাটা গেছে কিনা, এটা একটা টেস্ট হয়, নাম হচ্ছে এনসিভি। তোমরা নাম জানো? এনসিভি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, নাম শুনেছো কি? না না স্যার। স্যার। আচ্ছা, আবার বলি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। তোমরা বলো দেখি, একজন দুজন শুনতে পেরেছো কিনা? আবার বলি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। এখানে কি দেখা হয়, এই গ্রাফটা দেখা হয় যে কোন সিগন্যাল যদি ঠিক মতো পাস না করে, গ্রাফের এই গ্রাফটা পুরোটা দেখা যায় না। ঠিক আছে, দেখা যাবে হয় ডিপোলারাইজেশন ওয়েভটা ছোট অথবা রিপোলারাইজেশন ওয়েভটা ছোট। আচ্ছা, ইসিজি দেখেছো কিনা? ইসিজি যে হার্টের মধ্যে সিম্বল বাড়ে কমে এই যেমন নাটকে তো অনেক দেখা। ওটা যেমন একটা কার্ভ না, কার্ভ তো, তাই না? যে সিগন্যাল আসে মনিটরের মধ্যে শো করে আবার চলে যায়। মনে করো যে এনসিভি তে এই সিগন্যাল গুলো দেখা হয়। ঠিক আছে, এই অ্যাকশন পটেনশিয়ালটা ওকে আছে কিনা আরো পরবর্তী আমরা জানবো। আমরা যখন থার্ড ইয়ারে পড়বো তখন আমরা শিখবো হচ্ছে আমাদের এনসিপি ডিটেল আমরা পড়বো, আমাদের নিউরোলজি একটা সাবজেক্ট আছে সেইখানে। ওকে, আমরা অতদিন ওয়েট করবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এক সেল থেকে আরেক সেলে সিগন্যাল পাস হচ্ছে কিসের মাধ্যমে? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। কেন হচ্ছে? অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হওয়ার কারণে। প্রথমে কি হবে? প্রথমে থ্রেশহোল্ড মেইনটেইন করবে, তারপরে ডিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন স্টেজে ওয়েভটা উপরের দিকে উঠবে কিনা, তারপরে হচ্ছে রিপোলারাইজেশন হবে, ওয়েভটা আবার নিচে নামবে, বাট বেশি নিচে নেমে যাবে কারণ কি পটাশিয়াম বেশি পরিমাণ বাইরে চলে যায়।
সর্বশেষে আবার নরমাল স্টেজ হওয়ার আগে একটা স্টেজ থাকে, এটার নাম হচ্ছে হাইপারপোলারাইজেশন। ক্লিয়ার? একটু পরে মাথা ক্লিয়ার করে দিচ্ছি, এখন একটু কনফিউশন লাগবে, কারণ থিওরি সরাসরি কেউ তোমাকে পড়িয়ে দিতে পারে না, তোমার একটু পড়া লাগে। বাট আমরা টার্মিনোলজি গুলো শিখতে পেরেছি কিনা, যে ডিপোলারাইজেশন কখন হয়, রিপোলারাইজেশন কখন হয়, হাইপারপোলারাইজেশন কখন হয়, এটা বুঝতে পেরেছি কিনা? আমাকে জাস্ট এতটুকু বলো। জি স্যার। জি স্যার। কোন স্টেজে কি হয় এটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে ডিপোলারাইজেশন স্টেজে কাপটা উপরে ওঠে নাকি নিচে নামে? উপরে উঠে। উপরে উপরে উঠে। উপরে উঠে আর রিপোলারাইজেশন যখন হবে, এটা নিচে নিচে নামবে। আর হাইপারপোলারাইজেশনের সময় কি হয়, এই লেভেলটা কোথায়? -70 এর নিচে নামবে। -70 নিচে, মানে বেজ লাইনের নিচে। ব্যাস, তোমরা অনেক কিছু জানো। আচ্ছা, জাস্ট একবার রিডিং করে যাও, এখানে আমি সহজ করে লিখে দিয়েছি আমার ভাষায়। একজন এক্সপ্লেন করো দেখি, ছেলেদের মধ্যে থেকে একজন এক্সপ্লেন করো। আমি কি বোঝাতে যাচ্ছি, যে এত সময় যে আমরা কথা বললাম, এত সময় যে নষ্ট করলাম, তার লাভ কি? বলো দেখি একজন। একজন দুইজন রেসপন্স করো, আমি শুনি যে স্লাইডের মিনিংটা কি। আচ্ছা, মায়োটম কি, ডায়ামোটম কি? আজকে আমরা আরো দুটো ওয়ার্ড শিখবো। কি শিখবো? প্রথম ওয়ার্ড কি? মায়োটম কি? মায়োটম। আর সেকেন্ড ওয়ার্ডটা কি? ডার্মাটম। ডার্মাটম। আচ্ছা, দুইটা জিনিসের সাথে মিল আছে। কি? মায়োটম। মায়ো মানে শুরু হয় কি দিয়ে? এম দিয়ে। এম দিয়ে মাসল হয়। এম দিয়ে কি হয়? মাসল। এম দিয়ে মাসল হয়, এম দিয়ে মায়োটম হয়। মানে কি? মায়োটম মানে কাকে রেফারেন্স দেখাচ্ছে? মাসলকে। মাসলকে। মাসল। ডার্মাটম, ডার্মিস আমরা পড়েছি না? ডার্মিস পড়েছি কিনা? জি স্যার। ত্বক। জি স্যার। ডার্মিস। জি স্যার। ডার্মিস হচ্ছে স্কিনের একটা লেয়ার, রাইট? জি স্যার। জি আচ্ছা, মানে ডার্মিস বলতে আমরা বুঝি স্কিনকে রেফার করা হয়েছে, তাই না? জি স্যার। তার মানে ডার্মাটম কাকে রেফার করে? স্কিন। স্কিনকে। 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 আচ্ছা, আমাদের ব্রেন থেকে আমাদের এই হাতে পায়ে সিগন্যাল যায় কিসের মাধ্যমে? নার্ভের মাধ্যমে না? এতটুকু জানো? আচ্ছা, নার্ভ কয় ধরনের কাজ করে দেখি? বেসিক জিজ্ঞেস করে যাও, বেসিক জিজ্ঞেস করে। বেসিক গুলাই অনেক কঠিন জিনিস, আর এর জন্যই মানুষ ধরা খায় পরবর্তীতে বেশি। আমি অনেক ফেস করে আসছি। বলো দেখি। মোটর আর সেন্সরি। মোটর আর সেন্সরি। মোটর এর ফাংশন কি? আমাদের বডি থেকে ব্রেনে সিগন্যাল দিবে। মানে হচ্ছে মুভমেন্ট করা, বডি থেকে ব্রেনে আসে, মানে ব্রেন থেকে বডিতে আসে। মাসেলের কন্ট্রোল হয় হচ্ছে মায়োটম দ্বারা। কি বললাম? মাসেলের কন্ট্রোল হয় কিভাবে? মায়োটম দ্বারা। মায়োটম দ্বারা। যে নার্ভ যে মাসেলকে কন্ট্রোল করে, ওই নার্ভকে ওই মাসেলের মায়োটম বলে। বাংলায় বললাম, ইংলিশ বললে একটু সহজ হতো তোমাদের জন্য, তোমরা ইংলিশ ভালো বোঝো বাংলা চেয়ে। কি বললাম? যে নার্ভ যে মাসেলকে কন্ট্রোল করে, সেই নার্ভকে সেই মাসেলের কি বলে? মায়াটম। মায়োটম বলে। ক্ষেত্র বিশেষে কি হয়, যে একটা নার্ভ একাধিক মাসেলকে সাপ্লাই করে, সমস্যা নেই, ওটাও মায়োটম। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের ফোরামে কিন্তু অনেকগুলা মাসেল দেখা যায়, একটা মাসেল একটা নার্ভই অনেকগুলা মাসেলের উপর দিয়ে গেছে, ওগুলাও কি হবে? ডার্মাটম, এই মায়োটম হবে, রাইট? জি স্যার। জি স্যার। কারণ কি? মাসেলের কন্ট্রোল দেয়। আচ্ছা, এবার আসে মায়োটম। যে নার্ভ যে এরিয়াতে সেন্সেশন সাপ্লাই দেয়, সেই নার্ভকে সেই এরিয়ার কি বলে? ডার্মাটম। ডার্মাটম বলে। বলে। আচ্ছা, এখন তোমরা একজন দুজন করে রিপিট করো দেখি কতটুকু বুঝলাম। মায়োটম কাকে রেফার করে, ডায়ারমাটম কাকে রেফার করলে, কোনটা দেখি বোঝায়? যে নার্ভ যতটুকু মাসলকে রিফার করে সেটা হচ্ছে মায়াটম, আর যে নার্ভ যতটুকু স্কিন এরিয়াটাকে আমাদের রিফার করে সেটা হচ্ছে ডার্মাটম। এবার আমরা অ্যাকচুয়াল ডেফিনেশন শুনবো। জি স্যার। আচ্ছা, a pair of nerve controlling a single muscle is called myotome. আমি বলি কি, আমার কাছ থেকে ডেফিনেশন আসলে তোমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করো। এই গুগল ওপেন করবা, মায়োটম লিখবা, ডার্মাটম লিখবা, ইনফরমেশন দিবে। কেন দরকার মায়োটম ডার্মাটম? শুনি আমরা, কেন দরকার?
কে Why, কাকে why? নিয়ন্ত্রণ করছে এটা জানা দরকার স্যার আমাদের। আচ্ছা, এটা আমাদের কোন ক্লাসে লাগবে, কখন লাগবে? মায়াটম ডার্মাটম স্যার থার্ড ইয়ারে। সব ক্লাসেই লাগবে সামনের বছর থেকে। এই বছর লাগতেছে না, কারণ এবার তোমার ফাউন্ডেশন হচ্ছে। কখন থেকে লাগবে? সামনের বছর থেকে। কখন, কতদিন পর্যন্ত লাগবে? সব সময় লাগবে। বুঝতে পেরেছো কি বলে বোঝাতে যাচ্ছি? বিশেষ করে তোমরা যখন স্পাইনাল কর্ড ইনজুরি ইউনিটে হচ্ছে প্লেসমেন্ট করবে, ক্লিনিক্যাল প্লেসমেন্ট ইনশাআল্লাহ যখন করবে, তখন দেখবে মায়াটম এবং ডার্মাটম কথাটা কত হাজারবার আসে। তখন তোমার কাছে নতুন লাগবে না যে মায়াটম, ও এটা মায়াটম ছিল, ও এটা ডার্মাটম, তাহলে কনফিউশন আসবে না, কারণ তুমি অলরেডি জেনে গেছো 1 বছর আগে। মায়াটম ডার্মাটম সামনের বছর পরের কথা। তোমার মোটর পয়েন্ট আঁকতে বলে, তোমাদের অ্যানাটমিতে মনে কোশ্চেন আছে, অ্যানাটমির অবস্থা কি জানি না, অ্যানাটমি বললে তখন তোমরা কমপ্লেন করা শুরু করবা, তার জিজ্ঞেস না করি। ঠিক আছে, আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল অ্যাকশন পোটেনশিয়ালের কয়েকটা টার্ম তোমাদের শেখানো। তোমরা অলরেডি এগুলো মাথায় নিয়ে নিছো, তোমরা যদি এটা রিভাইজ না দাও তাও তোমাদের মাথায় থাকবে, আমার এতটুকু বিশ্বাস। তো সাবকনসিয়াস মাইন্ডে এগুলো চলে গেছে। আমরা এখন কি করবো, আমরা 5 মিনিট এমনিতে কথাবার্তা বলবো। তো দেখি আমাদের কার কি শেয়ারিং আছে। ক্যাম্পাস কবে খুলবে এই কোশ্চেন ছাড়া, অন্য যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তাই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন স্যার। এটা ছাড়া বলে দিছি অলরেডি। নেক্সট, আর কোনো কোশ্চেন? স্যার ম্যাডাম কেমন আছে স্যার? নেক্সট কোশ্চেন, আমরা পার্সোনাল ইস্যুতে না যাই। পার্সোনাল ইস্যু কি আসলে, এটা আমাদের মধ্যে খুব একটা ব্যাড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস কি, আমরা পার্সোনাল ইনফরমেশন খুব বেশি চাই। এই যেমন ধরো তুমি যখন হচ্ছে ক্লিনিক্যাল সাইডে যাবা, দেখবা পেশেন্টের সাথে সবাই তোমাকে শেখাবে যে একটা ডিসটেন্স রাখতে হয়, ডিসটেন্স রাখতে হয়, ডিসটেন্স রাখতে হয়। কতটুকু ডিসটেন্স রাখতে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে না, কিন্তু এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল একটা ডিসটেন্স রাখতে হয়। সাইকোলজিক্যাল ডিসটেন্স যদি তোমার না রাখো, তাহলে কি হবে, পেশেন্ট তোমাকে স্যার থেকে ভাই ডাকবে। যখন একজন পেশেন্ট ডাকা শুরু করবে, তখন সব পেশেন্ট ডাকা শুরু করবে। তুমি যদি রেসপেক্টের পজিশন চাও, তোমাকে ওরকম একটা ডিসটেন্স রাখতে হবে, রাইট? জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন জি, স্যার। জানার? বলো বলো। ফার্স্ট ইয়ার তোমরা যত পারো স্যার। স্টুপিড টাইপের কোশ্চেন করো, কারণ কি এখন যদি এই কোশ্চেনগুলো করে ক্লিয়ার না হোক, সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন দেখবা হচ্ছে তোমার জুনিয়ররা কোশ্চেন করলে তুমি আটকে যাবা। সো স্টুপিড কোশ্চেন করা ভালো। আর আমি তো তোমাদের চান্স দিচ্ছি। স্যার মানে কোন ধরনের পেশেন্টকে ডায়াগনোসিস বা স্যার ট্রিটমেন্ট দেওয়া সবচেয়ে কঠিন স্যার আমাদের প্রফেশনে? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কোনো পেশেন্টকে ডায়াগনোসিস করা বা ট্রিটমেন্ট করা কঠিন না। আমরা জাস্ট পেশেন্টের ডায়াগনোসিসটা যদি করতে পারি, এটা আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে শিখে যাই। ইন্টারনে 1 বছরে যখন তুমি হচ্ছে রোগী দেখবা কেএসএ বলো, স্ট্রোক বলো, জিবিএস বলো, যে ধরনের পেশেন্ট থাকুক না কেন, তুমি দেখে তাকে খুশি করে তার দোয়া নিয়ে আসতে পারবা, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আমার বিশ্বাস। এখন পর্যন্ত পেশেন্ট দেখতে সমস্যা এমন কারো কমপ্লেন আসে নাই, তোমাদের হবে না। সো ডোন্ট ওয়ারি, ইট উইল টেক টাইম বাট ইউ উইল বি বেটার। ঠিক আছে আমল? স্যার মানে এটা আমাদের জন্য কঠিন বলতে কোনো পেশেন্ট নেই, সব পেশেন্টকে আমরা দেখতে পারবো, কোনো প্রবলেম হবে না, যদি আমাদের ফিল্ড রিলেটেড থাকে অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি তোমাদের কোশ্চেন না থাকলে আমি কিছু জিনিস শেয়ার করি। আমি তো অনেকক্ষণ যাবত কথা বলছি, বলেই যাচ্ছি। অনেক কথা বলার সুবিধা কি, এটা অনেকটা তোমার সিলেবাসের মধ্যে। সিলেবাস কি, যদি মনে করো তোমাকে বলি যে পরীক্ষা নিব 25টা কোশ্চেনের উপরে, তুমি কয়টা পড়বে? 15টা 20টা করে পড়বে আর কি সর্বোচ্চ। বাট আমি যদি তোমাকে 15টা কোশ্চেন দিই 30টার মধ্যে জাগিয়ে, তুমি কি করবা? 15টা পড়বা। তুমি কয়টা পড়বা? আরো কম, 7টা 6টা পড়বা, বাকিগুলা হচ্ছে রেখে দিবা। এই কারণে আমি কি করি, বেশি ইনফরমেশন দেই, মাইনাস হলেও দেখবা কিছু না কিছু মাথার মধ্যে থাকে। আচ্ছা, আমরা 2 বছরের 4 বছরের সাবজেক্ট কয়টা পড়বো, এটার উপর তোমাদের বলেছিলাম কিনা? জি স্যার বলেছিলেন স্যার। তোমাদের মনে হয় সবচেয়ে ডিটেল বলেছে তোমাদেরকে, এত ডিটেল মনে হয় না অন্য কোনো ব্যাচকে এরকম এক্সপ্লেন করা হয়েছে। বাট তোমাদের একদম ডিটেল বলেছে যে কোনগুলা কোর সাবজেক্ট, কোনগুলা হচ্ছে অক্সিলারি সাবজেক্ট। আচ্ছা, কিছু কিছু সাবজেক্ট আমাদের অ্যাড করা হয়েছে কারিকুলামটাকে একটু রিচ করার জন্য। কারিকুলাম রিচ করার উদ্দেশ্য, আমাদের যে স্ট্রাকচারটা, কোর্স স্ট্রাকচারটা ইন্টারন্যাশনাল যে কোনো মাস্টার্স এর জন্য এই কোর্স স্ট্রাকচারটা পারফেক্ট। যে তুমি যে অ্যাপ্লাই করতে চাও, ওখানে সব সাবজেক্টই আছে, ফার্মাকোলজি সহ আছে। তো তুমি চাইলে বাইরের দেশের রিকোয়ারমেন্ট যাই দেখ না কেন, আমাদের সাথে সাবজেক্টের মিল থাকবেই। ঠিক আছে, এই কারণে কি হয়, আমাদের কোর্সের সংখ্যা অনেক। কোর্স কোনগুলা, এই যে অ্যানাটমি একটা কোর্স, ফিজিওলজি একটা কোর্স, বায়োকেমিস্ট্রি একটা কোর্স,
এখন কি হয়, আমরা মনে করি যে আসলে আমরা তো সব করে যাচ্ছি, কিন্তু কোনোটারই তো আমি ডিটেল জানি না। মনে হয় কিনা যে এত সাবজেক্ট কোনটা রেখে কোনটা পড়বো? আমার খুব মনে হতো সত্যি কথা। যেমন একটা সাবজেক্ট ছিল যে ফার্মাকোলজি সাবজেক্ট, 3rd ইয়ার 4th ইয়ার 2 বছর পড়া লাগে, এবং যে তোমাকে সিনিয়র ভাইদের সাথে অথবা আপুদের সাথে কথা হয় তারা বলবে যে সাবজেক্টটা বেশ কঠিন সাবজেক্ট। শুনেছো কি? তো একজনের সাথে কথা হয়েছে কি? হ্যালো, আমি কথা বলতে চাচ্ছি না, তোমরা আছো কেউ? না স্যার, জি স্যার কথা হ্যাঁ স্যার কথা হয় নাই স্যার। তো এই সাবজেক্টটা আমরা কি করি, খুব ডিটেইল করি, বাট দেখা যায় প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের সাবজেক্টটা খুব মানে তেমন আহামরি ইউজ হয় না আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। বাট তার মানে এই না যে আমরা পড়বো না। দেখা যায় যে অনেকের হচ্ছে মধ্যে স্ট্রেস চলে আসে যে এই সাবজেক্ট এত বললাম এখন ইউজ নাই। বলে রাখতেছি, কিছু সাবজেক্ট তোমার কারিকুলামকে ইনরিচ করবে, কিছু সাবজেক্ট হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বেসড। প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে এই যে ইলেকট্রোথেরাপি। বাট এই ইয়ারে ইলেকট্রোথেরাপি পড়ার আর 4th ইয়ার ইলেকট্রোথেরাপি পড়ার মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? আমি যেগুলো পড়াচ্ছি অধিকাংশ কিন্তু থিওরি পড়াচ্ছি তোমাদের, খেয়াল করেছো কিনা? জি স্যার। পেইন কমে, মাসল স্ট্রেংথ বাড়ে, এগুলো কিন্তু সব থিওরি। আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যাল করাবো, কিছু প্র্যাকটিক্যাল করাবো যেগুলো আগামী 3 বছর ইউজ হবে না। হবে কি? 3 বছর তোমরা পেশেন্ট দেখবে না, দেখবে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, দেখবে নাকি? তো দেখা যাবে তুমি যখন 3rd ইয়ার অথবা 4th ইয়ারে উঠবে তখন মনে হবে কি পড়লাম, ইলেকট্রোথেরাপি এত ডিটেইল করে এত কিছু বললাম কিন্তু ইউজলেস। মনে হওয়াটা স্বাভাবিক কিনা? জি জি স্যার। স্যার, স্বাভাবিক। তারপর আমরা কেন পড়ি? কারণ এই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু আমি কিছু টার্ম শিখিয়ে দিচ্ছি, কিছু ভাষা শিখিয়ে দিচ্ছি, তাই না? এখন তুমি যখন থেরাপিউটিক এক্সারসাইজে পড়বা যে হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ পেলভিক ফ্লোর স্ট্রেনথেনিং, কন্ট্রাইন্ডিকেশন ওয়ার্ডটা তোমাকে শিখিয়েছে কে? ইলেকট্রোথেরাপি সাবজেক্টে, রাইট? জি স্যার। জি স্যার তো দেখা যাবে যে এই সাবজেক্টের বদলতে তুমি অনেক এক্সট্রা টার্মিনোলজি শিখছো যেগুলো তোমার কাছে পরবর্তী ইয়ারে কখনো নতুন লাগবে না। সো আমি বলি ফার্স্ট ইয়ারে যত বড় ডিটেইল পড়ো। আচ্ছা, ঘুমাচ্ছে কে কে? কতজন আসছে ক্লাসে? সূচনা, জি স্যার আসি। তুমি তো সবার আগে ঘুমাচ্ছ মনে হচ্ছে। সূচনা আসো। 27 জন। জি 27 স্যার জন। আসি। আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স শিটটা আমার দরকার, হ্যাঁ? অ্যাবসেন্ট প্রেজেন্ট দিব ওটা পরে, বাট আমার এভিডেন্স দরকার যে আমরা ক্লাস নিচ্ছি। গুগল মিট তো, একটু লাইভ না যে সবকিছু থাকবে। যে রেকর্ড হচ্ছে যে তোমাদের এই ক্লাসগুলো। আর ক্লাস শেষে হচ্ছে একটা পোস্ট দিয়ে দিবে যে আজকের ক্লাসের টপিক ছিল এই, বাস এতটুকু। সো এটার মধ্যে সবাই লাইক কমেন্ট করে রাখবে, যদি বাই চান্স দরকার হয় আমরা এভিডেন্স দেখাতে পারবো যে আমরা ক্লাস নিচ্ছি, রাইট? জি স্যার। ওকে স্যার। জি স্যার। তো সবাইকে বলবো ধন্যবাদ, ভালো থাকবে সবাই। সবাই লিখ দাও আস্তে আস্তে। আল্লাহ হাফেজ।